খুব হাঁপিয়ে গেছি, একটু আরাম করে নি, তারপরে কাটবো। ওরে বাপরে, খুব খিদেও পেয়ে গেছে। কিছু ফল নিয়ে এসেছিলাম, সেইগুলো বসে খেয়ে নি। শোভা এক বিধবা ছিল। সে নিজের জীবন যাপনের জন্য জঙ্গলে এসে কাঠ কাটতো। কাঠ কেটে কিছুটা কাঠ বাজারে বিক্রি করে দিত, আর কিছুটা বাড়ি নিয়ে গিয়ে নিজের সংসার চালাতো। এরকমই শোভার দিন আস্তে আস্তে ব্যতীত হয়। শোভা সামনে গিয়ে এক পাথরের উপরে বসে। তার কাছে কিছু কলা ছিল, সেগুলো বার করে সে খাবার জন্য বার করে। তখনই দেখে সামনে গাছে এক বাঁদর বসে বসে শোভার দিকে দেখছে। তা দেখে শোভা, আরে বাঁদর, আমার হাতে কলা আর বাঁদর। ও, তার মানে কি বাঁদরটারও খিদে পেয়েছে। যেমনই বাঁদরটাকে ডাকে, সেই বাঁদরটা তাড়াতাড়ি গাছ থেকে নেমে চলে আসে শোভার কাছে। তার পাশে গিয়ে বসে আর শোভার দিকে ড্যাব ড্যাব করে দেখে। তোমারও খিদে পেয়েছে? এই নাও, কলা খেয়ে নাও, খিদে মিটে যাবে দেখবে। শোভা সেই বাঁদরটাকে কলা তো দেয়, কিন্তু সেই বাঁদরটা কলা খায় না, শোভার দিকে ড্যাব ড্যাব করে দেখতেই থাকে। কি হলো, খিদে পায়নি? ঠিক আছে, তুমি পরে খেয়ে নিও তোমার ফেভারিট কলা। আমার দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি এবার বেরিয়ে যাই। বাঁদরটা সেখানে বসেই থাকে। তাড়াতাড়ি শোভা কাঠগুলোকে গুটিয়ে নেয় আর ঘরের দিকে ফেরে। এবার থেকে এরকমের দিন পার হয়। শোভা প্রতিদিন এসে জঙ্গলে এসে কাঠ কেটে সেখান থেকে বাড়ির দিকে নিয়ে যায়, আর সেই বাঁদরটা বসে বসে দেখে। যখনই শোভা সেখান থেকে চলে যায়, বাঁদরটা অনেক দুঃখিত হয়ে যায়। একদিন শোভার শরীরটা ভালো ছিল না, তাই ও জঙ্গলে কাঠ কাটার জন্য যেতে পারছিল না। আর কি করব, আজকে শরীরটা ভালো লাগছে না, জঙ্গলে আর যেতে পারবো না কাঠ কাটার জন্য। কিন্তু ঘরেও তো কাঠ নেই, খাবার বানাবারও অল্প স্বল্প পড়ে আছে, ওতে কি খাবার হবে ভালো মতন? কাজ কি সেই বাঁদরটা হতো, তোকে বলতাম তো জঙ্গল থেকে কাঠ নিয়ে চলে আসতো আমার জন্য। কিন্তু কি করব, যাই দেখি গা কতটা হয়। এই বলে শোভা ঘরের ভেতরের দিকে চলে যায়, আর সেখানে বাইরে গাছে বসে সেই বাঁদরটা শোভার সব কথাই শুনে। আরে ও, এইরকম ব্যাপার আছে, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য জঙ্গল থেকে কাঠ এনে দিচ্ছি। তারপর সেই বাঁদরটা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। শোভা রান্নাঘরে ছিল। আরে যতটা কাঠ আছে মনে হচ্ছে এতে শুধু ভাতটাই হবে, সবজি আর হবে না। সবজি করার জন্য আরো কাঠ চাই, আর আমার শরীরে এতটা শক্তি নাই যে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসি। যাক, এটাই খেয়ে নেবো, শুধু ভাতটা না তো। শোভা সেখানে বসে বসে ভাত আবার অপেক্ষা করছিল। তখনই এদিকে বাঁদরটা কাঠের একটা বান্ডেল নিয়ে সেখানে এসে পড়ে। শোভা তা দেখে অনেক আশ্চর্য হয়ে যায়। আরে এ তো সেই ওই বাঁদরটা। আরে বাঁদর, তুই আমার জন্য কাঠ নিয়ে এলি, কিন্তু তুই কেমন করে জানতে পারলি যে আমার কাঠের দরকার আছে রে? আরে আমি সব জানতে পারি, তোমার কাছে কাঠ নেই, তুমি কাঠ ছাড়া খাবার কেমন করে বানাবে? আর আজকে তুমি জঙ্গলে যাওনি, তাই তোমার জন্য আমি কাঠ নিয়ে এসেছি। নাও, এইগুলো দিয়ে খাবার বানিয়ে নাও। আরে বাঁদর, তুমি তো বলতেও পারো। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেও পারি, আর তোমার সমস্যাগুলোকে বুঝতেও পারি। আরে এ তো অনেক খুশির কথা। তারপর শোভা বাঁদরে আনা কাঠগুলো দিয়ে উনুনে আগুন লাগায় আর বাকি সবজিগুলোকেও বানিয়ে নেয়। এইরকমই আস্তে আস্তে সময়টা ব্যতীত হতে লাগে। শোভা আর সেই বাঁদরটা এবার একসঙ্গেই থাকতে লাগে। দুজনে খুব মজাতে থাকে। কখনো কখনো সেই বাঁদরটা জঙ্গল থেকে ফল এনে শোভাকে দেয়, আর দুজনে খুব মজাতে খায়। তো কখনো শোভা সেই বাঁদরটার জন্য পকোড়া ভাজে, আর দুজনে খুব আনন্দতে খায়। এইরকমই দুজনে খুব ভালোতে থাকে। এইরকমই কিছু সময় ব্যতীত হয়ে যায়। একদিন শোভার শরীর ভালো থাকে না, তাকে কিছু ভালো লাগে না। আরে আজকে শরীরটা কিছু ভালো লাগছে না, একটু ভারী ভারী পাড়া লাগছে, কেমনই লাগছে। কি করি? আরে কি হয়ে গেল? আমি তোমার কি সাহায্য করব? আরে না বাঁদর, তুমি কি সাহায্য করবে আমার? আমার শরীর খারাপ আছে, আমি একটু দেখিয়ে আসি না তো, যদি কিছু জড়িবুটি দেয় ঠিক হয়ে যাব। তুমি ঘরে থাকো, ঘরটা দেখাশোনা করো, আমি করে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, আমি ঘরে থাকছি, তুমি তাড়াতাড়ি এসো। বাঁদরটা ঘরে থাকে আর শোভা যায় নিজেকে দেখাবার জন্য যে ওর শরীরটা হঠাৎ খারাপ কেন লাগছে। শোভা আস্তে আস্তে কাকির ঘরে পৌঁছায়। আরে কাকি, কাকি কোথায় আছে? আরে শোভা, আয় আয়, আমি এখানেই বসে আছি।
তারপর শোভা ঘরের ভেতরে আসে আর কাকির পাশে গিয়ে বসে। বল শোভা, কি অসুবিধা হয়ে গেল তোর? আরে কাকি, আর কি বলবো, শরীরটা ভারিস্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে। জঙ্গলে কাঠ কাটতেও যেতে পারছি না, কিছু কাজ হচ্ছে না। দেখুন না, যদি আপনার কাছে কোনো ওষুধ হয় তো দেন না, যাতে আমি আবার থেকে ঠিক হয়ে যাই আর জঙ্গলেও যেতে পারি। আরে এ কি বলছিস? দাঁড়া, আমি ভালো করে একটু তোকে চেক আপ করে নি, তারপরে দেখছি। তারপর কাকি শোভাকে ভালো করে দেখে, ওর নার্ভস চেক করে। ভালো করে ঠিকঠাক করে দেখার পর শোভাকে বলে, আরে এ কি করে হয়ে গেল শোভা? কি হলো কাকি, কোনো অসুবিধা আছে? আরে শোভা, তুমি তো গর্ভবতী। আরে কাকি, এ কি বলছেন আপনি? আমি একাই থাকি, আমার স্বামীর যাওয়া অনেক বছর হয়ে গেছে, তাও আপনি এ কি করে বলতে পারেন? এ কেমন করে সম্ভব হতে পারে? দেখো শোভা, আমার কাজ লোককে দেখা, দেখে বলা ওর কি অসুবিধা আছে। আমি যা অসুবিধা দেখতে পেলাম তোমাকে বলে দিলাম, আগে দেখো তোমার কি করার আছে। শোভা কাকির কথা শুনে অনেক দুঃখিত হয়ে যায় আর ও আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। আরে এ তো একটা বিধবা, তো ও আবার গর্ভবতী কেমন করে হতে পারে? এর চাল চলন কিছু গর্বর নাই তো। না না বাবা, এরকম করা হবে না, আমাকে পঞ্চায়েতকে বলা উচিত। আমাদের গ্রামে এইরকম জিনিস হতে দিতে পারি না। গ্রামে এই কথাটা হাওয়ার মতন ছড়িয়ে যায়, সবাই পঞ্চায়েত ডাকে আর সেখানে শোভাকেও ডাকা হয় জবাব দেবার জন্য। সব গ্রামবাসীরা সেখানে মজুদ। আরে শোভা, তোমাকে জবাব দিতে হবে, তুমি কেমন করে গর্ভবতী হলে? তোমার স্বামী মরা কত বছর হয়ে গেছে, তবে আবার তুমি কেমন করে গর্ভবতী হতে পারো? কোথায় মুখ কালো করে এসেছো? জবাব দাও, আমাদের গ্রামের নাম খারাপ কেন করছো? আরে না না পঞ্চায়েত মশাই, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু জানি না আমি কেমন করে গর্ভবতী হয়ে গেলাম। আমি এরকম কোনো কাজ করিনি। আরে পঞ্চায়েত মশাই, একটা মেয়ের জন্য আমাদের গ্রামের নাম খারাপ করতে পারি না, একে গ্রাম ছাড়া করে দেন, এ আমাদের গ্রামের নাম খারাপ করছে। হ্যাঁ পঞ্চায়েত মশাই, ও ঠিকই বলেছে, একে গ্রাম থেকে বার করে দেওয়া উচিত। এর জন্য আমাদের গ্রামের নামে অনেক অসর করে দাও। এখানে সবাই গ্রামবাসীরা শোভার খেলাপে ছিল, সবাই চাইতো যে শোভাকে এই গ্রাম ছাড়া করা হয়। শোভার কোনো আর রাস্তা ছিল না, তখনই সেখানে এক সাধু বাবা এসে পড়ে। আরে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এত তাড়াতাড়ি কারোর জন্য ফেসলা নিও না। আরে সাধু বাবা, আপনি হঠাৎ করে এখানে আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের গ্রামটাকে বাঁচাবার জন্য এখানে এসেছি আমি, আর এক স্ত্রীর ওপরে অত্যাচারকে রোকার জন্য এসেছি, যাতে তোমাদের কাছে কোনো ভুল না হয়ে যায়। কিন্তু বাবা, এ তো বদচলন মেয়ে, মুখ কালো করে এসছে কোথাও থেকে, তাই জন্যই আমরা সবাই মিলে একে গ্রাম ছাড়া করছি বাবা। একে এখানে রাখলে গ্রামের বদনামি। পাগল হইও না তোমরা, এ মেয়ে তোমাদের গ্রামের রক্ষক, এর পেটে যে বাচ্চা আছে ও তোমাদের গ্রামের রক্ষা করবে। তোমরা জানো এর পেটে কার বাচ্চা আছে যে তোমরা এরকম করছো? না বাবা, কার বাচ্চা আছে? এই মেয়ে যার সঙ্গে থাকে তারই বাচ্চা আছে। কি, এ কি বলছেন বাবা? ও তো একটা বাঁদর। হ্যাঁ বেটি, আমি সব জানি, সে কোনো বাঁদর না, এক শ্রাপের জন্য সে বাঁদর হয়ে গেছে, আর সে খুঁজছে নিষ্পাপ কোনো ব্যক্তিকে, যার মনে কোনো পাপ থাকবে না, যে ওকে ছুবে তখনই সে নিজের আসল রূপে আসতে পারবে, তার আগে সে বাঁদর হয়েই থাকবে। সেই দিনের অপেক্ষাতেই সে বসে আছে। আর তোদের যে শিশু হবে সেই গ্রামের রক্ষাকারক হবে, সে অনেক প্রভাবশালী হবে। চ বেটি চ, আমার সঙ্গে চ এখান থেকে। তারপর সেই সাধু বাবা নিজের সঙ্গে শোভাকে নিয়ে চলে যায়, আর এদিকে গ্রামবাসীরা নিজের কর্মতে আফসোস করে। এরকমই আস্তে আস্তে সময় পার হয়। একদিন হঠাৎ শোভার পেটে ব্যথা আরম্ভ হয়। সেখানে কাকি এসেছিল শোভার সাহায্য করার জন্য। শোভার অনেক পেটে ব্যথাতে শোভা এক মিষ্টি পাড়া বাচ্চাকে জন্ম দেয়, কিন্তু বাচ্চাটা একটা আজব ছিল। মাথাটা মানুষের, কিন্তু শরীরটা বাঁদরের ছিল। বাবা রে, এ কেমন বাচ্চা রে, যার মাথা মানুষের, শরীরটা বাঁদরের?
এই ঠিকই বলেছিল সাধু বাবা, এই আমাদের গ্রামকে বাঁচাতে পারে, গ্রামের রক্ষক হতে পারে। নে বেটি নে, তোর বাচ্চাটাকে দেখ তুই। তারপর কাকি সেই বাচ্চাটাকে তাড়াতাড়ি শোবার পাশে রেখে দেয় আর সেখান থেকে চলে যায়। কি দেখছো ওখান থেকে? এখানে এসো, দিয়ে বাচ্চাটাকে কোলে নাও। দেখো কত সুন্দর বাচ্চাটা। এই শুনে সেই বাঁদরটা আস্তে আস্তে শোবার কাছে আসে। আরে কি সুন্দর বাচ্চাটা, আরে লেলে, আরে লেলে। আরে কি হলো, মন করছে তো কোলে নাও, খুব ভালো লাগবে। আরে কি সত্যি, আমি কোলে নেব বাচ্চা বাচ্চা। যেমনই সেই বাঁদরটা সেই বাচ্চাটাকে কোলে নেয়, হঠাৎ করে তার শরীরে আজব একটা জিনিস হতে লাগে। তাড়াতাড়ি সেই বাচ্চাটাকে রেখে দূরে সরে যায়, আর দেখতেই দেখতে কিছু সময়ের মধ্যে সে এক মানুষে বদলে যায়। আর তা দেখে শোভা অনেক আশ্চর্য হয়ে যায়। আরে তুমি তো বাঁদর ছিলে, মানুষ কেমন করে হয়ে গেলে? আরে শোভা, আমি মানুষ হয়ে গেলাম গো। আমার শ্রাপ ছিল যে কেউ এমন একটা ছুবে তো আমি আবার থেকে মানুষ হতে পারবো। এত বছরে বাঁদর থাকার পর আজকে প্রথমবার মানুষ হয়ে গেলাম গো। কি ভালো লাগছে আমাকে দেখার পর। শোভা প্রথমে অনেক আশ্চর্য ছিল, কিন্তু এখন মনে মনে অনেক খুশি হয়। একদিন সব গ্রামবাসীর সামনে শোভা আর সেই বাঁদর, মানে কি এখন যে মানুষ হয়ে গিয়েছিল, সবার সামনে বিয়ে করে নেয়। আর তারা নিজের আজব বাচ্চাটার সঙ্গে আগের জীবনটা খুশিতে থাকে। এদের বিয়েতে পুরো গ্রামবাসীরাও খুব আনন্দিত হয়।